আজ রাজপ্রাসাদে গিয়েছিলে, কোনো খবর তো জানালে না। ওই মাইয়াডারে রাজপ্রাসাদে রাজবধূ হিসাবে কি মাইনা নিছে? কি যে কও না তুমি, এত সহজে কি আর ওই মাইয়াডারে রাজকুমার প্রতাপ মাইনা নিব? তবে আমার একখানা প্রশ্ন, সে যদি মাইয়াটাকে মাইনাই না নেয়, তাহলে তাহলে সে সাথে কইরা সেই মাইয়াডারে কেন রাজপ্রাসাদে নিয়ে আসলো? বিয়ে করলো বুঝলাম গ্রামের লোকেদের জোর করার কারণে, কিন্তু তাকে সাথে করে নিয়ে আসার তো কোনো দরকারই ছিল না। সে ওই কুটিরে থাকতো আর রাজকুমার রাজপ্রাসাদে, তাহলেই তো মিটে যাইতো ঝামেলা। হয়তো রাজকুমার প্রতাপ ওই মেয়েটিকে ভালো রাখার লাগিয়া রাজপ্রাসাদে নিয়ে আইছে। শুনলাম ওই মাইয়াটা নাকি একটা কুঠিরে থাকতো। আর সত্যি তো, কুঠির সেইরা রাজপ্রাসাদে থাকলে তো ভালোই থাকবে। মোটেও না, ভালো না সাই। তুমি জানো রাজকুমার প্রতাপ কি কইরাছে? ওই মাইয়াডারে রাজ কারাগারে বন্দিও কইরা রাখছে। কি কইতাছো কি গো? ওই মাইয়াটারে রাজকুমার কারাগারে বন্দি কইরা রাখছে? কিন্তু আমাদের রাজকুমার প্রতাপ তো এতটা নিষ্ঠুর নয়। তাহলে হঠাৎ কইরা এতটা নিষ্ঠুর কি কইরা হইল? আর তাছাড়া ওই মেয়ে কি কোনো অপরাধ কইরাছে নাকি? শুনলাম ওই মাইয়াডা নাকি রাজকুমার প্রতাপের কক্ষে গিয়েছিল রাজকুমারের অনুমতি ছাড়া, আর তাই তো রাজকুমার মাইয়াডারে ওই কারাগারে নিক্ষেপ কইরাছে। আর ওই মাইয়াডিও তেমন মাইয়া, ও কইছে রাজকুমার প্রতাপ যদি নিজের হাতে তার জন্য খাবার না নিয়ে যায়, তাহলে নাকি সে কিছুটিও খাবে না। সত্যি বলতে মাইয়াটাও না বড্ড জেদি। যখন থেকে রাজপ্রাসাদে আইছে তখন থেকে সে একটি দানা পানিও দাঁতে কাটেনি। এতে কইরা ওই মাইয়াটা অসুস্থ হয়ে যাইবো না কও? হয়, সেইটাই তো। কিন্তু তুমি যা কইতাছো মাইয়াডা যা জেদ, তাতে কইরা আমার মনে হয় মাইয়াডা রাজকুমার প্রতাপকে সঠিক পথে ফিরাইয়া আনতে পারবো। রাত অনেকটা গভীর। ওদিকে ফুলপরি না খেয়ে কারাগারের মধ্যে বসে বসে ঘুমে ঝিমোচ্ছিল। কি হলো, কি ঘুমিয়ে পড়েছেন নাকি? শুনছেন? প্রতাপের এক ডাকে ফুলপরির ঘুম ভেঙে যায়, আর সে ঘুম ভাঙতেই দেখতে পায় রাজকুমারের হাতে একটি খাবারের থালা, আর সে সেই কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে। ফুলপরি তো এটা দেখে বড্ড অবাক হয়ে যায়, আর সে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে। এ কি, এটা আমি কি দেখছি? স্বয়ং রাজকুমার প্রতাপ! হ্যাঁ হ্যাঁ, তাই তো, সে তো খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছে। এই নিন, আপনার খাবারটা খেয়ে নিন। ফুলপরি রাজকুমার প্রতাপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রাজকুমার প্রতাপ! রাজকুমার প্রতাপ নিজে আমার জন্য খাবার নিয়ে এসেছে। এটা কি আমি সত্যিই দেখছি, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? কারণ আমি রাজকুমার প্রতাপের সম্পর্কে যা জেনেছি, তাতে করে রাজকুমার প্রতাপের তো আমার জন্য কারাগারে খাবার নিয়ে আসাটা একেবারেই অসম্ভব ব্যাপার। আর আমি তো জেদ করে এটা বলেছিলাম। আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে রাজকুমার প্রতাপ আমার জন্যই কারাগারে খাবার নিয়ে আসবে। কি কি হলো? তুমি কোনো কথা না বলে শুধু এভাবে ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? তুমি তো বলেছিলে আমি খাবার না নিয়ে আসলে নাকি তুমি কিছুতেই খাবার খাবে না। আর তাই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন এখন এই খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। রাজকুমার প্রতাপ, আপনি সত্যি আমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছেন? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করবেন না শুনি? আমার প্রাসাদে একজন মানুষ এভাবে না খেয়ে কষ্ট পাবে, আর এটা আমি কি করে হতে দিতে পারি? হ্যাঁ, তুমি অপরাধী, ঠিক আছে, কিন্তু তাই বলে তোমাকে না খেতে দিয়ে আমি মারবো না। তাই তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি এখন এই খাবারটা খেয়ে নাও। আর শোনো মেয়ে, এরপর থেকে কিন্তু আমি তোমার জন্য কোনো খাবার নিয়ে আসবো না। দাসী তোমার জন্য খাবার নিয়ে আসবে, আর তার কাছ থেকে খাবারটা খেয়ে নেবে তুমি। সত্যি সত্যি ফুলকুমারী, তোর ভালোবাসার টান অনেক বেশি রে। আর তাই তো তোর রাজকুমার তোর পিছু পিছু আমার আস্তান অবধি চলে এসেছে, কিন্তু এসে তো শুধুমাত্র ও নিজের মৃত্যুকে ডেকে এনেছে।
তুই মরবি তো মরবি, তার সাথে তোর ভালোবাসার মানুষটাও মরবে। ভেবেছিলাম ওকে কিছুই করব না আমি, কিন্তু আমি তো দেখছি তোকে আর ওকে দুজনকে একসাথে হত্যা করাটাই সব থেকে ভালো হবে। আর তাছাড়া ওকে আঘাত করে অসুস্থ করে ফেলেছি, এবার ওকে আমি চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আর তাছাড়া ওকে আঘাত করে অজ্ঞান করে ফেলেছি, আর একটি আঘাত করে ওকে আমি চিরকালের মতো শেষ করে দেব। না না, এটা করো না, তুমি এটা করো না। আর একটিবারের জন্য আমার রাজকুমারকে আঘাত করবে না, দোহাই লাগে তোমার। হে বিধাতা, তুমি কি এই অন্যায় অত্যাচার দেখতে পাচ্ছ না? তারপরও কেন চুপ করে আছো? দয়া করো, দয়া করে অপরাধীকে শাস্তি দাও, ওই অশুভ শক্তির বিনাশ করো আর শুভ শক্তির জয় ঘটাও। এই কথা বলে ফুলকুমারী তার চোখ বন্ধ করে, আর এবারও ফুলকুমারীর শরীর থেকে সে আলোক রশ্মিটা সক্রিয় অবস্থায় প্রসারিত হতে শুরু করে, আর অশুভ কালো পদ্মের শক্তিটি ক্রমাগত কমে আসতে শুরু করে। এ কি, আবারও আবারও অশুভ পদ্মের শক্তিটি দুর্বল হয়ে যেতে শুরু করেছে। আমাকে আবারও শক্তি প্রয়োগ করতে হবে, কিছুতে হেরে যাওয়া যাবে না ওই ফুলকুমারীর কাছে। এরপর তন্ত্রমাতা আবারও সে অশুভ কালো পদ্মকে উদ্দেশ্য করে তার শক্তি প্রয়োগ করে, কিন্তু এবার তন্ত্রমাতা তার শক্তি প্রয়োগ করার পরও অশুভ পদ্মের শক্তি বৃদ্ধি পায় না। এ কি, এটা কি হচ্ছে? ওই অশুভ পদ্মের শক্তি তো আর বৃদ্ধি পেল না, ক্রমাগত ওর শক্তি কমতে শুরু করেছে। কিন্তু এটা তো হওয়ার কথা নয়, আমাকে আবার চেষ্টা করতে হবে, যে করে হোক ওই অশুভ পদ্মের শক্তি আমাকে বাড়াতেই হবে। ফুলকুমারী চোখ বন্ধ করে বিধাতাকে স্মরণ করছে, আর তন্ত্রমাতা আবারও তার শক্তি প্রয়োগ করছে সে কালো পদ্মের উপর। কিন্তু এবার ফুলকুমারীর শরীরের ভেতরে থাকা আলোক রশ্মিটি সক্রিয় হয়ে ওঠে, আর সে অশুভ কালো পদ্মটি কিছুতেই ফুলকুমারীকে বন্দি করে রাখতে পারে না। সে ফুলকুমারীকে মুক্ত করে সেখান থেকে দূরে সরে যায় আর শূন্যে ভেসে ওঠে। এ কি, এটা আমি কি দেখছি? ওই অশুভ পদ্ধতি তো ফুলকুমারকে মুক্ত করে দিল। আবার আমার কোনো জাদু শক্তি তো কাজ করছে না, এখন কি করব? ফুলকুমারী চোখ মেলে তাকায়, আর সাথে সাথে ফুলকুমারীর শরীরে থাকা সেই আলোক রশ্মিটি অশুভ পদ্মটিকে ছেয়ে ফেলে, আর মুহূর্তের মধ্যে অশুভ পদ্মটি গিয়ে তন্ত্রমাতাকে আবদ্ধ করে ফেলে। এ কি এই অশুভ পদ্ধতি তো আমাকে বন্দি করে ফেললো, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এ তো আমার পাতা পাতে আমি নিজেই আটকে গেলাম। ওই পদ্ম, অশুভ পদ্ম, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, চলে যাও এখান থেকে। এ কথা বলতে না বলতেই সে অশুভ পদ্মের মধ্যে অগ্নিশিখা তৈরি হয়ে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। না না, এটা কিছুতেই হতে পারে না, এভাবে আমার পাতা ফাঁদে কি করে আমার মৃত্যু হতে পারে? না না। এরপর তন্ত্রমাতা সে অশুভ পদ্মের সাথে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।